এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে 12.5 লাখ শিক্ষার্থী। প্রশ্ন ফাঁসে শঙ্কা নেই জানালেন শিক্ষা উপদেষ্টা। মেহেরপুর সীমান্ত দিয়ে 8 জনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দিল ভারত। খাগড়াছড়িতে আরও 9 জনকে পুশিয়ে। এবং চট্টগ্রামে করোনায় 5 দিনে 5 মৃত্যু, আতঙ্ক বাড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। এবছর 2797টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় 12.5 লাখ শিক্ষার্থী। সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিতে পেরে সন্তুষ্ট শিক্ষার্থী ও অভিভাবকরা। এদিন রাজধানীর ভাসান টেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। জানান, প্রশ্নপত্র ফাঁস রোধে কোনো ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দ্রুত ফল প্রকাশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান শিক্ষা উপদেষ্টা। দুষ্ট চক্র তো সবসময় তারা চেষ্টা করবে এগুলো করতে, কিন্তু যেভাবে আমরা এসএসসিটা সামলেছি আশা করি এগুলো আমরা সামলাতে পারবো। এবং যতটুকু করণীয় অনেক আগের থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া, সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সেই সেন্টারগুলিতে নিয়ে আসা, সব কিছু মিলিয়ে খুবই একেবারে ডিটেইল প্ল্যানিংয়ের মাধ্যমে সেগুলো করা হয়েছে। সারা দেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে প্রথম দিনের এইচএসসি ও সমমান পরীক্ষা। বেশিরভাগ কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হয়েছে শিক্ষার্থীদের। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট পরীক্ষার্থী ও অভিভাবকরা। সহকর্মীদের তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। এইচএসসি পরীক্ষায় অংশ নিতে বৃহস্পতিবার সকাল থেকেই অভিভাবকদের সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে আসতে শুরু করেন পরীক্ষার্থীরা, যাদের মধ্যে বেশিরভাগই স্বাস্থ্যবিধি মেনে হলে আসতে দেখা যায়। সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে একযোগে সারা দেশে শুরু হয় পরীক্ষা। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে 144টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় পরীক্ষার্থীরা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রতিটি কেন্দ্রে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয় মাস্ক। হলে প্রবেশের সময় শিক্ষার্থীদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করা হয়। ভিত্তিক সহ টোটাল আমার 18টা কেন্দ্র ভিজিলেন্স টিম গঠন করেছে। প্রায় 100 থেকে 160 জন কর্মকর্তা এই ভিজিলেন্স টিমের দায়িত্ব পালন করবে। রাজশাহীতে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে প্রবেশ করে শিক্ষার্থীরা। নিরাপত্তা নিশ্চিতে তৎপর দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর। ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে 106টি কেন্দ্রে শুরু হয় পরীক্ষা, তবে সেখানে বেশিরভাগ শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। খুবই সুন্দরভাবে ছেলেমেয়েরা ঢুকছে এবং এখানে স্যানিটেশনের ব্যবস্থা আছে। আমরা 3টা পয়েন্টে স্যানিটেশন রেখেছি। কুমিল্লায় অভিভাবকের সঙ্গে পরীক্ষা কেন্দ্রে আসেন শিক্ষার্থীরা। সকাল 9টায় কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয় শিক্ষার্থীদের। এ সময় ভালো প্রস্তুতির কথা জানান পরীক্ষার্থীরা। কলেজে টিচার যথেষ্টভাবে আমাদের গাইড করছে। ইভেন আমাদের অধ্যক্ষ বলেন, উপ অধ্যক্ষ বলেন, সবাই মোটামুটি গাইড করছে যে প্রস্তুতি ভালো নেওয়ার জন্য। ইভেন আমাদের প্রস্তুতি ওই বছর ভালোই। রংপুরেও কড়া নিরাপত্তায় স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে জামালপুরে প্রবেশপত্র না পাওয়ায় এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি 17 শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিদ্যালয়ে গিয়ে আন্দোলন করে পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ, বিদ্যালয় কর্তৃপক্ষ রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র বাবদ অর্থ নিলেও পরীক্ষার আগে প্রবেশপত্র সরবরাহ করতে পারেনি। এদিকে চট্টগ্রামে যানজটের কারণে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে 2 ঘন্টা দেরি করায় পরীক্ষা দিতে পারেনি এক শিক্ষার্থী। আমাদের 3-4 দিন যাবতীয় আমাদের অ্যাডমিট ডিবি ঘোরাচ্ছে, কিন্তু আমরা গত রাত 2টা-3টা পর্যন্ত ছিল, আমাদের গার্ডিয়ানও ছিল, কিন্তু তারা আমাদের অ্যাডমিট দেয় নাই। তারা নানান ধরনের কথা বলতেছে, কিন্তু বলতেছে তোমাদের এবার পরীক্ষা দিতে পারবা না। আমি প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। আজকে আমার পরীক্ষা শুরু হয়েছে সকাল 10টা থেকে। আমার অ্যাডমিট হাতে না পাওয়ায় আমি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারিনি। যদি ওই শিক্ষার্থীরা তাদের কোনো ডকুমেন্ট, তাদের সেই কলেজের কোনো ডকুমেন্ট বা কোনো ডকুমেন্ট সহ আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে আমরা সেটা হয়তো
যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে সেটার সম্পর্কে আমরা যতটুকু আমাদের এখতিয়ারের মধ্যে আছে আমরা এটুকু ব্যবস্থা নিতে পারব। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অর্থনৈতিক উন্নয়ন ও ভূ রাজনৈতিক প্রয়োজনে শক্তিশালী নৌবাহিনীর ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বৃহস্পতিবার খুলনা নেভাল বার্থে কমিশনিং অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি ডাইভিং বোট পানকৌড়ি, কাংচিল ও মাছরাঙার নাম ফলক উন্মোচন করেন নৌবাহিনীর প্রধান। আমাদের প্রান্তীয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং সর্বোপরি ভূ রাজনৈতিক প্রয়োজনে একটি শক্তিশালী নৌবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। বিশাল সমুদ্র অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধ ও সার্বিককালীন বিভিন্ন কর্মকাণ্ড এবং উদ্ধার অভিযানে বাংলাদেশ নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। মেহেরপুর ও খাগড়াছড়ি সীমান্তে নারী, পুরুষ ও শিশু সহ 17 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার সকাল 6:30টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্তে 8 জনকে পুশিন করে বিএসএফ। পরবর্তীতে তাদের আটক করে বিজিপি ক্যাম্পে নেওয়া হয়। উভয় দেশে সীমান্তে কর্মরত বিজেপি এবং বিএসএফ সেক্টর পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানায় রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার বাশারুল ইসলাম। এদিকে ভোরে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে 9 জনকে পুশিন করে বিএসএফ। বিজিবির তত্ত্বাবধানে তাদের বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে পালন হয়েছে আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও পাচার বিরোধী দিবস। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে 25 বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে জনসচেতনতামূলক সভা হয়। যশোরে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য উন্নয়ন নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বের হয় বর্ণাঢ্য র্যালি। নড়াইলে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের পুরস্কার প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পঞ্চগড়ে আয়োজন হয় শোভাযাত্রা। নওগাঁয় র্যালি শেষে হয় আলোচনা সভা। মেহেরপুরে বিএনপি অফিসের সামনে থেকে 2টি বোমা সদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল 4টার দিকে গাংনী উপজেলার নওদা মঠমুড়া গ্রামের স্থানীয় বিএনপি অফিসের সামনে থেকে বোমা সদৃশ্য বস্তু 2টি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, বিএনপি অফিসের সামনে একটি লাল টেপ ও একটি কালো টেপ দিয়ে মোড়ানো 2টি বোমা সদৃশ্য বস্তু দেখে আতঙ্কিত হয়ে পড়ে তারা। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে বোমা সদৃশ্য বস্তু 2টি উদ্ধার করে। সঙ্গে ছিল একটি চিরকুট, যাতে দেশকে ফিলিস্তিন বানানোর হুমকি দেওয়া ছিল। জড়িতদের আইনের আওতায় নেওয়া হবে বলে জানায় গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানি ইসরায়েল। সালের 25 জুন উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে 3 বছরে টোল আদায় হয়েছে প্রায় 2500 কোটি টাকা। বৃহস্পতিবার সকাল 11টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সেতু কর্তৃপক্ষের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয়। তিনি আরো বলেন, সেতু নিরাপত্তা সহ ট্রাফিক আইন মেনে যানবাহনের নির্বিঘ্ন চলাচলে সেতু এবং 2 প্রান্তের সড়ক জুড়ে অত্যাধুনিক 143টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। চট্টগ্রামে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও। গেল 5 দিনে 5 জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 90 জন। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণ রোধ করা সম্ভব। একেএম নাজিমের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। আবারও আতঙ্ক ছড়াচ্ছে করোনা। চট্টগ্রামে গেল 5 দিনে 5 জন সহ মৃত্যুবরণ করেছেন 6 জন। মোট আক্রান্ত হয়েছেন 90 জন, যাদের মধ্যে 1 জন শিশু এবং 34 জন নারী রয়েছে। তবে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীরা অন্যান্য জটিল রোগেও আক্রান্ত ছিলেন বলে জানান জেনারেল হাসপাতালের আইসিইউ প্রধান। ওনারা আগে থেকেই অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছিলেন এবং বাইরের হাসপাতালে ভর্তি ছিলেন। করোনা পরিস্থিতি এখনো উদ্বেগজনক নয় বলে মন্তব্য করেছেন সিভিল সার্জন। আমাদের আতঙ্কিত না হয়ে আমরা সচেতন যদি হতে পারি আমাদের আরো বেশি আমরা উপকৃত হব। অক্সিজেনের মাত্রা কমে গেলে দ্রুত আরটিপিসিআর টেস্ট করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসক ও কর্মকর্তারা। যখন কাশির সাথে অক্সিজেন কমে যাবে তখনই আপনাকে নেগেটিভ থাকলেও
RT-PCR নামে যে টেস্টটা ওটা আপনাকে করতে হবে। এছাড়া আপনাকে কোভিড ডিটেক্ট করা পসিবল না। শুধু আমরা যদি স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি, কোভিড প্রোটোকল যদি আমরা মেনটেন করি, তাহলে কিন্তু এই করোনাকে অনেকভাবে করা যাবে, প্রিভেন্ট করা যাবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখনই সতর্ক হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলাচল না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে বেশি সময় লাগবে না। নিউজ ডেস্ক, দেশ টিভি। আসলে ডেটিং অ্যাপসের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে কৌশলে যুবককে অপহরণ ও মুক্তিপণ আদায়ে জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেটিং সাইট টানটান অ্যাপসের মাধ্যমে ভুক্তভোগী পলাশ হোসেনের সাথে সুমেয়া জান্নাতের সাথে পরিচয় হয়। গেল 20 জুন রাতে পলাশ আশুলিয়ার জামগড়ায় সুমির সাথে দেখা করতে এলে চক্রের বাকি সদস্যরা পলাশকে জোরপূর্বক আটকে রেখে 2.5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে নগদ 12,000 টাকা, একটি আইফোন, মোটরসাইকেল সহ ব্যাংকের কার্ড লুট করে নিয়ে ভুক্তভোগীকে ফেলে রেখে পালিয়ে যায়। রথযাত্রা উৎসবকে ঘিরে নতুন করে সাজানো হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথ। শুক্রবার থেকে শুরু হবে এবারের রথযাত্রা উৎসব। আয়োজকরা বলছেন, এবার উৎসব মুখর পরিবেশে হবে রথযাত্রা। দেওয়ানি মনের রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। ধামরাইয়ে প্রায় 400 বছর ধরে চলে আসছে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। এখানকার শ্রী শ্রী যশোমাধবের রথটি এশিয়ার সর্ববৃহৎ রথ হিসেবে পরিচিত। রথটিকে নতুন করে সাজানো হচ্ছে রংতুলির আঁচড়ে। সপ্তাহব্যাপী চলছে এই কাজ। রথের কাজ করি বছর একবার, খুব ভালো লাগে। হলুদ কালার দেই, লাল কালার, গিরিল কালার। 7 দিন যাবৎ রথের পেন্টিং এর কাজ চলতেছে। আমাদের 6 জন রং মিস্ত্রি আছে। প্রতি বছরই এই কাজ করি আমরা। কাজে রথে ভালো লাগে। শেষ মুহূর্তে যে কিছু লোকশির কাজ আছে বা লতা পাতা এগুলো আছে, গোলাপ ফুল আছে, এগুলো আমরা ডিজাইন করে থাকি। এবারে শুধু এই রথের যে আলপনাগুলো আছে, যত আলপনা আছে এগুলো আঁকিয়ে আমরা চলে যাব। প্রায় 40 ফুট উঁচু এবং 20 ফুট চওড়া কাঠের তৈরি এ রথের চারপাশে খোদাই করা হয়েছে বিভিন্ন দেবদেবীর প্রতিকৃতি। বর্তমানে যশোমাধব পরিচালনা কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে ধামরাই রথযাত্রা। আয়োজকরা বলছেন, এবার উৎসব মুখর পরিবেশেই রথযাত্রা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমাদের রথের কাঠের কাজ শেষ হয়েছে, রঙের কাজও প্রায় শেষ দিকে। আজকে আমাদের সেই রথের যে ঐতিহাসিক রথযাত্রার যে কাশি বললে আমরা যেটাকে রশি, সেটাও আমাদের স্থানীয় মাঝি সম্প্রদায়ের লোকজন এটা তৈরি করে দিয়ে গেল। রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। এই রথযাত্রাকে কেন্দ্র করে আমরা অনেকগুলো প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছি। আমাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের আইন শৃঙ্খলা বলি, ফায়ার সার্ভিস, আমাদের বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো প্লাস আমাদের প্রশাসন, আমরা একসাথে বসেছি। আশা করি আমরা যে 27 তারিখ অনুষ্ঠিত রথকে এটি অত্যন্ত চমৎকার পরিবেশন। আগামী 27 জুন শুরু হবে রথযাত্রা, আর 6 জুলাই উল্টো রথ টানের মধ্য দিয়ে রথযাত্রা শেষ হলেও রথ মেলা চলবে মাসব্যাপী। নিউজ ডেস্ক, দেশ টিভি।